ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক নিশ্চয়ই জানেন যে বিপিএল শুরু হয়ে গেছে। গত দুদিনে চারটি ম্যাচ হয়েছে এবং এর তিনটি ছিল হাই স্কোরিং, জমজমাট মাঠের ভিতরে বিপিএল, কিন্তু মাঠের বাইরে নানা কারণে আলোচনা সমালোচনা হচ্ছে। ক্রিকেটাররা এখনো পর্যন্ত পারিশ্রমিকের একটা পয়সাও পায়নি। পাশাপাশি আমরা প্রথম দিন কিংবা তার আগে দেখেছি টিকিট নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছিল ক্রিকেট বোর্ডে। আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, তার আগে যথারীতি জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় যাব, তবে তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানটিতে আপনারাও যোগ দিতে পারেন। নিচের দেখানো যে নাম্বারটিতে স্ক্রিনে, সেই নাম্বারটিতে ফোন দিয়ে আপনাদের মতামত কিংবা প্রশ্ন করতে পারবেন। সানোয়ার ভাই, আমি একটু ফারুক ভাইয়ের কথাতেই যদি শুরু করি। এর আগের বিপিএলগুলোতে আমরা যেটা দেখেছি যে জামানত দিতে হতো ক্রিকেট বোর্ডকে যদি কোনো ক্রিকেটারের সাথে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হতো। সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড যেহেতু জামানত রাখতো, তার একটা ভূমিকা থাকতো ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের যোগসূত্র স্থাপনের জন্য। এবার সেটা খুব বেশি একটা সম্ভব হয়নি, যদিও ক্রিকেট বোর্ড চেয়েছিল। তারপরও সেই জামানতের টাকা আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক ফ্র্যাঞ্চাইজি দেয়নি। এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কোনো জটিলতার দিকে যাচ্ছে কিনা এবারের বিপিএলটা? দেখেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন শুরু থেকে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু বেশ কিছু সিজনই কিন্তু এই পেমেন্ট ইস্যু নিয়ে কিছু প্রবলেম থেকে অনেকবার হয়েছে। তারপরে মাঝখানে বিভিন্ন সময় ভালোভাবেই চলেছে। ট্রাই পার্টি একটা এগ্রিমেন্ট হয়, বোর্ড, ফ্র্যাঞ্চাইজি, প্লেয়ারদের এগ্রিমেন্ট হয়, যে বোর্ডের এখানে লাইবিলিটিস থাকে, ফ্র্যাঞ্চাইজি লাইবিলিটিস থাকে, সবারই লাইবিলিটিস থাকে। এইবার যেটা পরিস্থিতি কিছুটা কিন্তু অনুমোদন ছিল, কিন্তু আপনি যদি ফারুক ভাইয়ের আগের ইন্টারভিউ দেখেন, ফারুক ভাই কিন্তু তখনও কিন্তু বলেছে যে ফ্র্যাঞ্চাইজিগুলির অবস্থান খুব ভালো না, দেশের সার্বিক পরিস্থিতি, ইকোনমিক অবস্থা সব কিছু মিলিয়ে বলছিল কিছুটা একটা মানে এই টুর্নামেন্টটা আয়োজন করাটা একটা বড় চ্যালেঞ্জ, এর সময় মতো আয়োজন করা, রেগুলার মেনটেন করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। সব কিছু মিলে একটু আগে থেকেই বোঝা যাচ্ছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই, মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজির। এবং ওইটাই কিন্তু এখন কিন্তু আমরা এটা ভিজিবল হয়ে গিয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, বোর্ড এখানে বড় একটা লাইবিলিটিস বোর্ডের কিন্তু আছে, যেহেতু প্লেয়াররা বা অর্গানাইজ করে ক্রিকেট বোর্ড বিপিএলের একটা বড় একটা যেটা ইন্টারন্যাশনাল কিন্তু আমাদের ইমেজের সাথে রিলেটেড। আমরা চাইবো যত সম্ভব দ্রুত সম্ভব এই সমস্যাগুলি সমাধান হবে। হ্যাঁ, মানে ফ্র্যাঞ্চাইজি আগে যে জিনিসটা সিস্টেমটা ছিল হলো একটা হলো ফ্র্যাঞ্চাইজি ফি প্লাস হলো ব্যাংক গ্যারান্টি, যেটা প্লেয়ারদের টাকাটা সিকিউর থাকে ওইখানে। এই বছর ওই সিকিউরিটিটা বোর্ড ফুললি পায় নাই, যে কারণে হয়তো এই ইস্যুগুলি আসছে। আমি আশা করি ফারুক ভাই, আজকে একটু আগেও ইন্টারভিউ দেখছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি ওভারকাম করে ক্রিকেটটা যেহেতু ভালোভাবে যাচ্ছে, যেটা মূল উদ্দেশ্য ক্রিকেট, সব কিছুর মেইন উদ্দেশ্য মাঠের ক্রিকেটটা ভালোভাবে যাচ্ছে, আমরা আশা করি এই সমস্যাগুলি সমাধান করে আমাদের ইমেজটা ওভারকাম করতে পারবে আশা করি। জি, মানে সেটা পারার জন্য যেটা আমরা প্রথমে যেটা বললাম যে গ্যারান্টি থাকে, যেটা সিকিউর করে আসলে এই ক্রিকেটারদের, যেহেতু সেটা হয়নি, একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে কিনা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে? আমার মনে হয় অ্যাট দ্য এন্ড আমরা অনেক সময় দেখেছি এটা হয়তো বোর্ড কিছুটা অনেকটা হয়তো কোনো কারণে যদি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ফেইলিওর হয়, বোর্ড মানে ওইটা ম্যানেজ করতে বা অর্গানাইজ করতে ম্যানেজ হয়, অনেক ক্ষেত্রে হয়তো বোর্ড এটার লাইবিলিটিস নিয়েছে, অনেক সময় বোর্ড পে করেছে। এটা আমরা ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল অনেক সময় দেখেছি বোর্ড অনেক সময় এই লাইবিলিটিসগুলি ওভারকাম করেছে প্লেয়ারদের সাথে। আমি আশা করি সামহাও এটা, আমি চাই না যে এটা নেগেটিভ দিকে যাক, আমি চাই বিপিএলটা একটা চেঞ্জের মাধ্যমে নতুনভাবে শুরু হয়েছে। যেই জিনিসটা সবচেয়ে বেশি আমরা আগ্রহ করছিল, যে আমরা জানি যেই টাইমে বিপিএলটা শুরু হচ্ছে এটা কিন্তু আইডিয়াল টাইম না আমাদের জন্য, বিশেষ করে ওয়ার্ল্ডে অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হচ্ছে, বড় বড় কন্ডিশন প্লাস হলো আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় স্টার আকর্ষণ কিন্তু থাকে, বিগ স্টাররা এখানে আসবে, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে বড় বড় স্টাররা খেলবে। এবার কিন্তু খুব বেশি সংখ্যায় দেখা যাবে না, বিকজ অফ বিভিন্ন এঙ্গেজমেন্ট সব কিছু মিলে এটা একটা মাইনাস পয়েন্ট। কিন্তু বড় জিনিস যেটা হলো মাঠের ক্রিকেটটা কিন্তু এখন পর্যন্ত ভালো শুরু হয়েছে। আমরা একটা প্রতি বছর আমরা বলে আসছিলাম যে বিপিএলের আগে যদি একটা ভালো টুর্নামেন্ট হতো, এরকম টি-20 ফরম্যাট টুর্নামেন্ট হতো, প্লেয়ারদের জন্য রেডি হয়ে আসার জন্য প্ল্যাটফর্ম তৈরি হতো, বা নতুন কিছু প্লেয়ার, নতুন কিছু ফেস আমরা দেখতে পারতাম। এবার কিন্তু এটা খুব ভালোভাবে এনসিএলটা হয়েছে, যেটা একটা বড় প্লাস পয়েন্ট তৈরি হয়েছে, বিকজ অফ প্লেয়ারদের কিন্তু বিলিভটা তৈরি হয়েছে, তারাও যে 200 প্লাস 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, তারা টিমটাকে লিড করে মেজর রোল প্লে করার অ্যাবিলিটি আছে, এটা কিন্তু অলরেডি প্রুফ করতে পেরেছে। এবং এইটার ইম্প্যাক্টটা কিন্তু আমরা এবার দেখেছি যে এই দুই দিনের ম্যাচ হয়েছে, 4টা ম্যাচ হয়েছে, আমাদের লোকাল প্লেয়াররা কিন্তু ব্যাটিং বলেন, বোলিং বলেন, সব জায়গায় কিন্তু বড় একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে। জি, কালকের ম্যাচগুলো নিয়ে যদি একটু কথা বলতে চাই। এর আগে বলছিলাম যে সোফার সো গুড বলা যায়, কারণ 4টি ম্যাচে 3টিতেই আমরা একটা হাই স্কোরিং 200-র কাছাকাছি রান হচ্ছে। শেষ ম্যাচটাতে এসে
কালকে 155 রান, যেটা প্রথম ইনিংসে সর্বনিম্ন সোফার এখনো পর্যন্ত সেই 4 ম্যাচ মিলিয়ে। আর ধীরে ধীরে আবার সেদিকেই যাচ্ছে কিনা, রানটা কি আপনার কাছে কি মনে হয় এটা ইঙ্গিত দিয়ে রাখলো কিনা গতকালকে শেষ ম্যাচটা? কারণ আলটিমেটলি অনেক বেশি প্রেশার পড়ে এবং এই ওভারকাস্ট ওয়েদার, আমরা যেটা আজকেও দেখলাম যে অনেকটা ঠান্ডা এবং বাতাসও রয়েছে, সেটা কন্টিনিউ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে কিনা ক্রিকেট বোর্ডের জন্য? না, কন্টিনিউ এই ধরনের উইকেট কন্টিনিউয়াস যে ভালো রান হবে, বড় রান হবে, এটা নট মানে এক্সপেক্ট সবসময় হবে না। মাঝে মাঝে ওয়েদার একটা বড় ফ্যাক্টর। যদি আজকে কুয়াশা যদি এরকম থাকে, উইকেট যদি ড্রাই হতে না পারে, উইকেট যদি ওরকমভাবে রোল করতে না পারে, ওইভাবে ব্যাট না করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এরকম ইন্টারাপ্ট হবে। এইটা মাথায় নিয়ে, এটাও কিন্তু একটা পার্ট। আপনি কিন্তু এরকম ইন্টারন্যাশনালি কিন্তু এরকম প্রবলেম পড়তে পারেন, উইকেট কন্ডিশন এরকম হতে পারে। একদিন খুব ভালো উইকেট, পরের দিন হয়তো বা একটু উইকেটটা স্লো থাকবে, অত রান হবে না, ওইটাকেও অ্যাডজাস্ট করবেন। এটাও কিন্তু আপনি যদি আইপিএলও দেখেন, আইপিএলে কিন্তু 150 করে কিন্তু ম্যাচ জিতে, 140 করে ম্যাচ জিতে। চেন্নাইয়ের উইকেট একরকম, আবার যদি আপনি মুম্বাই আসেন আরেক রকম, হায়দ্রাবাদের আরেক রকম। স্বাভাবিকভাবে ওইটাও অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো আমার মনে হয় না এটা কন্ডিশনের কারণে হয়েছে। আমি আশা করি আবার হয়তো আজকে গ্যাপ, আবার ধরেন আবার রেস্ট পাবে, সেম ওয়েতে আবার যখন এখানে শুরু হবে, চিটাগাংয়ে যাবে, সিলেটে যাবে, এইভাবে রেস্ট পাবে আমি আশা করি। কিন্তু ঢাকার উইকেট কিন্তু কখনোই কিন্তু এত ভালো বিহেভ করে না। সাধারণত ঢাকার উইকেট আমরা জানি সবসময় একটু ট্রিকি হয়। মিরপুর উইকেট সবসময় ব্যাটসম্যানদের সাফার করে, বোলাররা সাপোর্ট করে। এবার কিন্তু দেখেন উইকেটগুলি কিন্তু ফাস্ট বোলাররাও বাউন্স পাচ্ছে, উইকেটে বাউন্স পাচ্ছে, পেস তো আছেই, বাউন্স পাচ্ছে। আবু হায়দার, তারপর আমরা লক্ষ্য করলাম যে নাহিদ রানা অসাধারণ বোলিং করছে, যেটা দেখার মতো ব্যাপার। এরকম আমাদের ফাস্ট বোলার, রিয়েল ফাস্ট বোলিং ডিসপ্লেটা নাহিদ রানা কন্টিনিউয়াস শো করে আসছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। সেম ওয়েতে স্পিনাররাও যদি বলেন, মাহাদির কথা বলেন যে অসাধারণ বোলিং করেছে ফার্স্ট ম্যাচে। সেম ওয়েতে ব্যাটসম্যানদের কথা, যেটা সব অঙ্কনের ব্যাটিং দেখেন, তারপর শামীম শাহ পাটোয়ারির ব্যাটিং দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদ যে ব্যাটিং করেছে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত যে আমাদের প্লেয়ারদের যেটা আমরা এক্সপেক্ট করি আমাদের টি20 ফরম্যাটে, যেহেতু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যে আমরা হয়তো 200+ রান হয়ে গেলে ওইটা আমরা হয়তো চেস করা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। সেম ওয়েতে বলাররাও ট্রু উইকেটে কীভাবে বোলিং করতে হয়, যখন 200+ রান হয়ে যায় উইকেটে প্লেয়াররা কীভাবে প্রোটেক্ট করবে, কীভাবে ডিফেন্ড করবে, ওই জায়গাটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। উইকেট ভালো হলে কিন্তু দুইটা শিক্ষাই হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই টাফ টাইমগুলি কিন্তু ফেস করতে হয় বলারদের। মানে এরকম উইকেট থাকলে ডেফিনেটলি আমাদের প্লেয়ারদের বোথ সাইড, ব্যাটিং বলেন, বোলিং সব দিক দিয়ে কিন্তু একটা বড় মানে এক্সাম দিয়ে এখানে যাবে, যেটা ইন্টারন্যাশনালে এফেক্ট হবে আমাদের। জি, আমি কালকের শেষ ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি, যে নাহিদ রানার কথা আপনি বলছিলেন, এই ধরনের উইকেটে, এই ধরনের কন্ডিশনে 140+ এভারেজ গড়, এবং যেভাবে জাকির হাসানের উইকেট তিনি স্টাম্প উপরে ফেলেছেন, একটা দেখার মতো ব্যাপার ছিল অবশ্যই। এবং এইটাকে, এই নাহিদ রানাকে মানে প্রপারলি ইউজ করার জন্য, ইউটিলাইজ করার জন্য যা ন্যাশনাল পর্যায়ে এই ধরনের উইকেটটা আসলে কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয়? আপনি ধরেন, যেহেতু আসলে ম্যাক্সিমাম খেলাই ঢাকাতেই, আমাদের হোম অফ ক্রিকেটই হয়, চিটাগাং কিংবা সিলেটে দেখা যাচ্ছে যে ওই দুই ভেন্যু মিলায়ে 40% হচ্ছে, 60-70% ঢাকাতেই হচ্ছে। না দেখেন, যে কোনো ক্ষেত্রে যদি আপনি প্রেস বল প্রডিউস করতে চান বাংলাদেশে, আপনাদের কিন্তু ডোমেস্টিক স্ট্রাকচার উইকেটগুলি লাইভ থাকতে হবে। আপনি যে ফাস্ট বোলাররা তৈরি হওয়ার জন্য ওই এনকারেজটা থাকতে হবে। আমরা একটা সময় দেখতাম আমাদের ঢাকার উইকেটগুলি বা ধরেন আমাদের যে ফার্স্ট ক্লাস উইকেটগুলি থাকতো, খুব লো বাউন্সের উইকেট থাকতো, ফ্ল্যাট উইকেট থাকতো। এখানে দেখা যেত ফাস্ট বোলাররা 2-4 ওভার বোলিং করার পরে বলটা সাধারণত, এবং এমনও দেখা গেছে নতুন বলে স্পিনাররা স্টার্ট করতো, যেটা ফাস্ট বোলারদের এনকারেজ করতো না। এখন ডে বাই ডে কিন্তু ওই কিছুটা হলেও চেঞ্জেস কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড বিভিন্ন মাঠগুলিতে করেছে, যেই কারণে কিন্তু আপনি দেখেন এখন পাইপলাইনে কিন্তু বেশ কিছু ফাস্ট বোলার কিন্তু তৈরি হয়েছে। যে কম্পিটিশনটা ফাস্ট বোলারদের হেলদি কম্পিটিশন তৈরি হয়েছে, পাইপলাইনে ফাস্ট বোলার আছে, এটা আমাদের গুড সাইন। উইকেট একটা বড় ফ্যাক্টর, উইকেট সাপোর্ট না করলে এটা হবে না। আর কালকে যে লাস্ট ম্যাচটা মাঠে ছিলাম, ওই সময় সামহাও মাঠে ছিলাম, হ্যাঁ মাঠে ছিলাম, ওই খেলা দেখা সৌভাগ্য হয়েছে। এইটা নাহিদ রানা কিন্তু অসাধারণ বোলিং করছে। দেখেন ওই যে উইকেটগুলি পেয়েছে, একটা পেসের একটা বড় ফ্যাক্টর আছে ওর, কিন্তু নট অনলি পেস, শুধু লাইন লেন্থটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। ওই জায়গাটাও ও খুব ভালোভাবে ইমপ্রুভ করছে ডে বাই ডে। ডেফিনেটলি লম্বা সময় যেতে হবে, আমাদের ওকে ওইভাবে প্রোটেক্ট করতে হবে, যেটা রিয়েল ফাস্ট বোলার, ওদের ইনজুরি একটা বড় প্রবলেম থাকে, ওইভাবে নার্সিং করতে হবে। বাই রোটেশন যেভাবে বোর্ডের একটা প্ল্যানও আছে, কখন রেস্ট দিবে, কীভাবে, এটা হয়তো বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তারপরে ন্যাশনাল টিমের একটা নজর কিন্তু সবসময় থাকে, কখন ওকে রেস্ট দেওয়া দরকার, কখন ওকে ম্যাচ খেলাবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে প্রপারলি হ্যান্ডেল করলে, যেহেতু আমাদের একটা বড় অ্যাসেট, এটা আমরা প্রপারলি টেক কেয়ার করবে আশা করি। যদি এটা টু আর্লি টু সে, সাধারণত আমরা লক্ষ্য করে থাকি যে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আধিপত্য থাকে, অন্তত ব্যাটারদের ক্ষেত্রে। সে জায়গাটা থেকে যদিও ম্যাচ খুব বেশি হয়নি, তারপর আপনি বেশ কিছু নাম বললেন, অঙ্কনের কথা বললেন, শামীম পাটোয়ারি বা মাহমুদুল্লাহ রিয়াদ, সেই নামগুলো এখনো পর্যন্ত, যদিও সর্বোচ্চ রান খুব সম্ভবত পাকিস্তানি ক্রিকেটার ইফতিখারের 2 ম্যাচে 96 রান, তারপরও মানে ব্যাটারদের সেটা কি আসলে
বিদেশি ক্রিকেটার সেই ভালো মানের বিদেশি ক্রিকেটার না থাকার কারণে কি প্রভাব বিস্তার করছেন ব্যাটাররা, নাকি ওভারঅল সব কিছু মিলে আপনার কাছে মনে হচ্ছে না যে দেশীয় ক্রিকেটারদের আসলে পারফরমেন্সই তাদের ভালো হচ্ছে? না, একটা তো অবশ্যই পারফরমেন্স তো ইমপ্রুভ করছে ডেফিনেটলি, কিন্তু তারপর একটা জিনিস চিন্তা করবো, যদি একটা টিমে যদি ধরেন টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাসের যদি টপ 3-4টা টপ অর্ডার ব্যাটসম্যান থাকে, তখন কিন্তু আপনি অটোমেটিক কিন্তু ডমিনেট করবে, ওই ব্যাটসম্যানটা ডমিনেট করবে, ওরা উপরে খেলাবে, ফ্র্যাঞ্চাইজি চাবে, এটা ম্যাচ জেতার জন্য সবচেয়ে বড় প্ল্যানটা থাকবে তো ম্যাচ জেতা। স্বাভাবিক যে আপনার কাছে যদি 3টা টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান থাকে, ফ্র্যাঞ্চাইজি মানে ফরেন রিক্রুটমেন্ট ব্যাটার থাকে, স্বাভাবিক আপনি তখন কিন্তু ওকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের ব্যাটাররা কিন্তু কিছুটা হলেও মানে ওই পারফরমেন্সটা শো করার অপরচুনিটি থাকবে না। এখন যেহেতু ওই ক্লাসের প্লেয়ার যেহেতু আমাদের এই ফ্র্যাঞ্চাইজিতে এইবার টুর্নামেন্টে কম আছে, স্বাভাবিক আমাদের ব্যাটাররা কিন্তু অপরচুনিটি পাবে। অপরচুনিটি পেলেই কিন্তু সবাই কিন্তু ইউটিলাইজ করতে পারে না। এইটা একটা প্লাস পয়েন্ট, যারা মানে এখন পর্যন্ত যেইগুলি ইউটিলাইজ করতে পেরেছে বা অপরচুনিটি পেয়েছে ভালোভাবে ইউটিলাইজ করছে, এইটা কন্টিনিউ করতে হবে। ডেফিনেটলি যদি শামীম পাটোয়ারি এভাবে ব্যাটিং করে, অঙ্কন যদি এভাবে ব্যাটিং করে, একটা ফরেন প্লেয়ার যদি ভালো ব্যাটার হয় তখন কিন্তু ওর অপরচুনিটিটা বেশি থাকবে। এরকম একটা ফরেন ব্যাটসম্যানকে নিশ্চয়ই করবে না। পারফরমেন্সটা একটা বড় ফ্যাক্টর। ডেফিনেটলি উইকেট সাপোর্ট, প্লেয়ারদের পারফরমেন্স সব কিছু মিলে এখন পর্যন্ত ভালো যাচ্ছে। সময়ের সাথে সাথে দেখা যাবে বাকিটা টুর্নামেন্ট যত যাবে স্বাভাবিকভাবেই ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, হয়তো আরও কিছু কিছু টিমের ফরেন প্লেয়ারও রিক্রুট হবে, সব কিছু মিলে সিনারিও কিছুটা হলেও চেঞ্জ হবে তখন। জি, একটু গতকালকের প্রথম ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। খুলনা এবং চট্টগ্রামের মধ্যকার যে ম্যাচটা, ওশানে থমাসের প্রথম ওভারটা নিয়ে বেশ কিছু সমালোচনা, গুঞ্জন কিংবা ষড়যন্ত্র তত্ত্বর কথা বলা হচ্ছে যে 1 বলে 15 রান হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে পার্ট অফ গেম নাকি অন্য কোনো কিছুর ব্যাপার থাকতেও পারে এখানে? এই প্রসঙ্গে তালহা জুবাইর একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, ও যেটা বলছিল ক্রিকেট অনেক কিছু হতে পারে, এটা অস্বাভাবিক, ডেফিনেটলি অস্বাভাবিক। 1 বলে 15 রান এটা কিন্তু অস্বাভাবিক। তারপরে আমি নেগেটিভলি যাব না, চিন্তা করো ও বলছিল যে ওর ফিটনেস প্রবলেম, রিদম প্রবলেম, যে কোনো কারণে ওর আগেও হিস্ট্রিতে দেখা যায় এরকম নো বলে টেন্ডেন্সি বিভিন্ন আছে, তবে কিছুটা হলেও অস্বাভাবিক। তবে আমি ক্রিকেটিং সেন্সেই দেখতে চাই, আশা করি পরবর্তীতে এরকম সিনারিও কম দেখতে পাবো। এবং টাইম আউটের মতো ঘটনাও ঘটেছে, তারপর আবার ফিরিয়েও আনতে দেখলাম ব্যাটারকে মেহেদী মিরাজের। মানে আপনার কাছে কি মনে হয় যে এগুলো আসলে অনেকটা জমজমাট করে তোলে কিনা একটা ম্যাচকে? তবে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা নিব, তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যেই ফিরছি দর্শক। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি বিপিএল নিয়ে, মাঠের বাইরে এবং মাঠের বিপিএল কেমন চলছে সেই বিষয়গুলো নিয়ে। সানোয়ার ভাই, বিরতির আগে একটা প্রশ্ন ছিল যে এই টাইম আউটের মতো বিষয়গুলো আরও জমজমাট করে তোলে কিনা, আরও বেশি দর্শকপ্রিয়তা বাড়ায় কিনা, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো? দেখেন, ক্রিকেটে এটা কিন্তু বাই ল এটা একটা আউট। জি, স্বাভাবিকভাবে এটা কম্পিটিশন ক্রিকেট, কিন্তু আপনি চাইলেও 3 মিনিট 4 মিনিট পরে কিন্তু আপনি মাঠে নামতে পারেন না। স্বাভাবিকভাবে এটা কিন্তু সিরিয়াসনেসের একটা পার্ট। আপনি যদি একটা অ্যামেচার ক্রিকেট বা আপনি যদি মানে এক্সিবিশন ম্যাচে আপনি এরকম হতে পারে, দ্যাটস নট এ প্রবলেম, কিন্তু এরকম কম্পিটিশন ম্যাচ এখানে টেলিকাস্ট হয়, এই টাইমগুলি সেন্স কিন্তু সব প্লেয়ারদেরই থাকা উচিত। মনে হয় এটা প্রফেশনাল একটা পার্ট, প্রফেশনাল ওয়েতে ওরা আপিল করেছে। যদিও ওই লাক্সারিটা করার সুযোগ ছিল, মিরাজের টিম খুব ভালো শেপে ছিল, ভালো অবস্থানে ছিল, এই কারণে হয়তো বা ক্রিকেটের স্পিডের মিরাজ যদি আউট নিত, এটা অস্বাভাবিক কিছু না, এটা ক্রিকেটের রুলসের মধ্যেই আছে, এটা অস্বাভাবিক কিছু না। এটা প্লেয়ারদের মনে হয় আমি অস্বাভাবিকভাবে দেখি না। তারপরেও অনেক সময় ক্রিকেটের স্পিডের কারণে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করে, সিচুয়েশন সব কিছু মিলে। এটা হ্যাঁ, অবশ্যই এটা একটা পার্ট, যে এরকম প্রেশার সিচুয়েশন বা এরকম কম্পিটিশন ক্রিকেটে এরকম কিছু সিনারিও আরও কম্পিটিশনের মাত্রাই বাড়ায়। জি, ঢাকার উইকেট মানে আগে কেন সেটা সম্ভব হয়নি, এখন মানে হুট করে ক্ষমতার পালাবদল বলুন, ক্রিকেট বোর্ডের যারা কর্তা ব্যক্তিদের পালাবদল বলুন, তারা এসে কিভাবে এটা সম্ভব করতে পারলেন? এই গ্রাউন্ডের এই পরিবর্তনটা এখন দৃশ্যমান যেটা হচ্ছে, সেটা আগে কেন হয়নি? কারণ এই দাবিটা, বেশি রান করার দাবি কিংবা এই ধরনের উইকেট করার দাবিটা তো অনেক পুরনো। অবশ্যই সবসময় আমরা বলে আসছিলাম যে বিপিএল ক্রিকেটটা আমাদের ইমপ্রুভমেন্ট একটা বড় বাধা হলো আমাদের উইকেট। কারণ হলো টি20 ফরম্যাটে সবাই দেখতে চায় রান, এবং ইন্টারন্যাশনালে যখন টি20 ফরম্যাটে খেলা হয় সাধারণত ওইরকম ট্রু উইকেটে খেলা হয়। আমরা যে ইন্ডিয়ার আইপিএলে দেখি
250+ রানও চেজ হয়ে যায়, অহরহ হচ্ছে এরকম দেখা ইভেন যাচ্ছে। পিএসএল আমরা পিএসএলও লক্ষ্য করেছি 200+ অহরহ হয় এবং চেজ হয়। বিকজ অফ ওই তখনই কিন্তু প্লেয়ারদের আপনি যে ক্রিকেটিং শর্টের রেঞ্জ বাড়বে, বা পাওয়ার অ্যাবিলিটি বাড়বে, কনফিডেন্স বাড়বে, তখন এই যে ট্রু উইকেটে কিন্তু না হলে কিন্তু যে অঙ্কনটার যে ইনিংস খেলছে, আপনার উইকেট যদি 140-50 উইকেট হতো, কখনো ওই ক্রিকেট খেলা সম্ভব না। জাকির মানে বাকি যারা উইকেট, মাহমুদুল্লাহ বা যদি শামীম পাটোয়ারি যে উইকেট ক্রিকেট খেলছে, উইকেটের সাপোর্ট ছাড়া কখনো এই ধরনের উইকেট খেলা সম্ভব না। স্বাভাবিকভাবে এটা একটা বড় ফ্যাক্টর। এটা বোর্ড প্রেসিডেন্ট কিন্তু বলেছে, উনি প্রথম থেকে তার একটা বড় ছিল, চ্যালেঞ্জ ছিল, এবং মানে যারা কিউরেটার বা যাদের কাছে ওইটা আগে থেকে ওই প্লেস করা ছিল, দীর্ঘমেয়াদী প্ল্যান করলে, প্রপার প্ল্যান করলে যে সম্ভব, এটা একটা প্রমাণ করেছে। তবে হ্যাঁ, মাত্র 2টা দিন গিয়েছে। আমরা চাই কন্টিনিউয়াসলি, নট অনলি ঢাকা না, সব জায়গায় এরকম ভালো ক্রিকেট হোক। সব সময় প্রতিটা ম্যাচে যে এরকম হাই স্কোরিং ম্যাচ হবে ওইটা এক্সপেক্ট করি না। কোনো ম্যাচে এরকম লো স্কোরিং হতে পারে, উইকেটের ডিফিকাল্টিস হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট ধারাবাহিকভাবে আমরা ভালো অন এন এভারেজে যেন হাই স্কোরিং ম্যাচ আমরা লক্ষ্য করতে পারি। সিলেটে খেলা রয়েছে এবং চিটাগংয়ে রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সিলেটে তুলনামূলকভাবে রান বেশি হয়, তারপরও এনসিএল টি20 টুর্নামেন্ট একটা গেছে, মাঠ প্রস্তুতি করারও একটা ব্যাপার রয়েছে, খুব বেশি গ্যাপও ছিল না। আপনার কাছে কি মনে হয় যে সিলেটের যে স্টেডিয়াম সেটা তার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা হাই স্কোরিংয়ের, এবং পাশাপাশি চিটাগং নিয়েও আগের যে সমালোচনা হতো কিংবা আগের যে ব্যাপারটা ছিল সেটা সেখান থেকে বেরিয়ে যেতে পারবে কিনা চিটাগং এর ভেন্যুটাও? দেখেন, সিলেটটা কিন্তু অলরেডি প্রুফ করেছে, এনসিএলটা কিন্তু প্রুফ করেছে যে ওইখানে অসাধারণ ক্রিকেট হয়েছে। শেষের দিকে একটু হয়তো রান কমেছে, যেটা বললেন, একটা উইকেটে বেশি ইউজ করলে, কন্টিনিউয়াস খেললে পরের দিকে যে হয়তো প্রিপারেশনের সময় কম পায়, বা ওয়েদারও একটা ফ্যাক্টর হয় অনেক সময়। সব কিছু মিলে তারপরেও আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করব, ম্যাক্সিমাম এফোর্টটা দেওয়ার চেষ্টা করবো। আমি যেটা বলছিলাম, 2-1 ম্যাচ, 2-3টা ম্যাচ এরকম হতে পারে, কিন্তু এভারেজ যাতে ওই ধারাবাহিকতাটা যাতে থাকে। সেই মধ্যে চিটাগংয়ের উইকেটে কিন্তু আমরা সবসময় দেখি, চিটাগং কিন্তু উইকেটে কিন্তু ব্যাটিং সহায়কই হয় সাধারণত চিটাগং উইকেটগুলিতে। এই সব কিছু মিলে প্রিপারেশনটা, আবার যেহেতু আমরা এই প্রবলেমগুলো আরও একটু ওভারকাম করতে পারবো যদি ফ্র্যাঞ্চাইজিকে বিপিএলটা হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম হয়। এখন তো 3টা মাঠে খেলা হচ্ছে, এটা আমরা ওভারনাইট হয়তো আমরা একসাথে হয়তো আমরা সবাই করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট পরবর্তী ফ্র্যাঞ্চাইজ যখন বিপিএল হবে তখন অ্যাটলিস্ট 4টা মাঠ দেখতে পারি, পরবর্তীতে 5টা মাঠ দেখতে পারি। এইগুলি হলে ক্রিকেটটাও যেরকম জনপ্রিয় হবে, বিপিএলটা কিন্তু আপনি যেই জায়গাগুলি খেলা হয় না, কম খেলা হয়, ওইগুলিতে যদি আপনি একটা টিম যখন খেলা হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ক্রাউড বলেন, ওই অ্যাটমসফিয়ারটা একটু ডিফারেন্ট হবে, বা উইকেটগুলি রেস্ট পাবে। সব কিছু মিলে এটা একটা বড় বিপিএল সাকসেসফুল করার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ হতে পারে, যে যত সংখ্যক ভেন্যু আমরা বাড়াইতে পারবো, আমাদের ক্রিকেটটা আরও বেশি এক্সাইটিং হবে। জি, বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আমরা এনসিএলও লক্ষ্য করেছি, পাশাপাশি বিপিএলও সোফার এখন পর্যন্ত আমরা লক্ষ্য করলাম। আপনি মাহমুদুল্লাহ নাম বলছিলেন, আলাউদ্দিন বাবু, আবু হায়দার রনি, তারা অনেক আগেই হয়তো বা জাতীয় দলে কেউ খেলেছেন কিংবা এখনও কেউ খেলছেন। তাদের এই ধরনের ক্রিকেটারদের তারা পারফর্ম করাটা, সেটা যারা নবীন ক্রিকেটার রয়েছেন তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে কিনা, নাকি আপনার কাছে মনে হয় যে সেরকমভাবে নবীন ক্রিকেটাররা উঠে আসছে না? এটা একটা বড়, মানে দেখেন আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি দেখেন, এখনও কিন্তু মাহমুদুল্লাহ, মুশফিক যারা খেলছে এরাও কিন্তু এখন কিন্তু সামনে থেকে লিড করছে। এটা অবশ্যই চ্যালেঞ্জ, অবশ্যই ইয়াংদের জন্য একটা চ্যালেঞ্জ, কনসার্নের জায়গা। আমরা অনেকদিন থেকে বলে আসছি যে মাহমুদুল্লাহ, মুশফিক, রিয়াদ, যারা এই সিনিয়র ক্রিকেটার যারা আছে, এরা তো আর স্বাভাবিকভাবে খুব বেশি লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটে আর দিতে পারবে না, অনেক সময় যতটা সময় দিয়েছে ওরা ম্যাক্সিমামটা। তাদেরকে এই জায়গাগুলি যে কন্টিনিউয়াসলি ফিল আপ করা, ওদের মতো যে স্টেডি পারফরমেন্সটা করা, এই প্লেয়ার আমাদের কিন্তু অনেক দিন আগে থেকে বলে আসছে, ওদের উঠে আসাটা, যারা এখন লিটনরা আছে, মানে শান্ত, লিটন, যারা এই জায়গাগুলি ধারাবাহিকভাবে পারফরমেন্স করা, এখনও কিন্তু ওদের কাছাকাছি গ্যাপটা কিন্তু থেকে যাচ্ছে। এটা একটা অ্যালার্মিং। তারপরেও ইয়াং ক্রিকেটাররা, বেশ কিছু ইয়াং ক্রিকেটাররা এখন কিছু ভালো পারফর্ম করছে। বিশেষ করে ফাস্ট বোলিং ইউনিটটা আমাদের অসাধারণ হয়েছে, স্পিনাররাও বেশ ভালো বোলিং করছে, ফাস্ট ব্যাটসম্যানরাও বেশ কিছু ব্যাটসম্যান অন এন্ড অফ পারফর্ম করছে। এই পারফরমেন্সটা ধারাবাহিক আনতে হবে, এবং সেটা অবশ্যই আমরা মানে জাতীয় দলেও কিংবা ইন্টারন্যাশনাল সার্কিটেও সেই ধারাবাহিকতাটা কিন্তু দেখতে চাই। শেষ করতে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।